ত্রিপুরা জেআরবিটির চাকরি নিয়ে বিস্ফোরক তথ্য দাঁড় করালেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের টেট চাকরি এবং জেআরবিটি অপেক্ষমান মেরিট লিস্ট, ইন্টারভিউ, বেকারত্ব এবং সমস্ত চাকরির ক্ষেত্রে মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বিস্ফোরক এবং ভয়াবহ তথ্য। শুনুন তিনি কি বলছেন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। তারপর এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। জিতেন্দ্র চৌধুরী কেন এই বিস্ফোরক তথ্য দাঁড় করালেন জেআরবিটির বিরুদ্ধে, অর্থাৎ জেআরবিটির চাকরি নিয়ে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অপেক্ষমান সমস্ত চাকরি নিয়ে তিনি কি বলেছেন একবার শুনতে থাকুন। তখনও হতো এটা কোন চাকরি? গ্রুপ ডি, এই যে কদিন আগেও তারা চাকরি দিয়েছেন মাল্টি টাস্কিং স্টাফ নামে, এমটিএস। মানে মাল্টি টাস্কিং মানে হলো নাইট গার্ডও হতে পারে, পিওনও হতে পারে, কুকও হতে পারে, পিওনও হতে পারে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা পেয়েছেন তারা হলেন এমএসসি পাস, এগ্রি এমএসসি, বিএসসি পাস, এলএলবি পাস, ডাবল এমএ, এমনকি পিএইচডি করা ছেলে মেয়ে। পোস্ট কি? মাল্টি টাস্কিং স্টাফ, মানে গ্রুপ ডি। আর সেই জায়গায় পশ্চিমবঙ্গ, আসাম থেকে যারা এসছে 8, 9, 10 পাস। রাজ্যের মধ্যে এই মেধা পরীক্ষাতে তাদের যোগ্যতা অর্জন করার জন্য এত উচ্চশিক্ষিত মানে ছেলে মেয়ের প্রয়োজন হলো, পশ্চিমবাংলা থেকে ক্লাস 8 পাস, 9 পাস তারা পেয়ে গেল। এটা স্বচ্ছতা না? কাকে তারা এই দোকান দিচ্ছেন? আর এরকম অফার মেলা করে এটা আরেক ধরনের মানে দুর্নীতি। তো সেরকম যদি এই মেলা করেন, এই মেলাতে যারা আজকে চাকরি পাচ্ছেন ত্রিপুরাজ্যের সেটাই কোটা, তাও খুব সংখ্যা তো বেশি না। শিক্ষা দপ্তরে যেখানে প্রায় 20,000 পোস্ট খালি, আমাদের ডিওয়াইএফ এর ছেলে মেয়েরা, যদিও এটা ডিওয়াইএফ এর তাদের তৈরি করা পরিসংখ্যান না, যে গত কদিন আগে বাজেট সেশনে মন্ত্রীরা উত্তর দিয়েছেন বিধানসভাতে বিভিন্ন দপ্তরে। এমনি আমরা এই ম্যান পাওয়ার ডিপার্টমেন্টকে তার কাছে উত্তর চাইলে বলে উত্তর সংগ্রহাধীন, এরা উত্তর দেয় না। কিন্তু আমাদের এমএলএরা খুব বুদ্ধি করে একটা একটা দপ্তর করে শূন্য পদ কত চেয়েছে, এটা যোগ করে দেখা গেল 51,000-এর বেশি শূন্য পদ বেরিয়েছে। তারপরও 18-19টা ডিপার্টমেন্টের কোনো তথ্য আসেনি। সে 18-19 দপ্তর থেকে যে তথ্য আসে, এটা কোথায় গিয়ে দাঁড়াবে? একটু অনুমান করলেই যে আতঙ্ক ধরে যায় যে কত হাজার পোস্ট ভ্যাকান্সি। এক একটা দপ্তর তার মানে মঞ্জুরিকৃত যে টোটাল পদ তার অর্ধেকের বেশি খালি। তো সেগুলো তো পূরণ হচ্ছে না। প্রায় 20,000 শিক্ষক শিক্ষিকার পোস্ট খালি, আজকে অফার বিলে গেছে 228টা। লজ্জা থাকা উচিত তাদের। ত্রিপুরাজ্যের মানুষের কাছে এই কথাগুলি বলার আগে 7 বার ভাবা উচিত যে এরকম যে অফার আবার মেলা, হাজার হাজার পোস্ট পাকে রেখে তুমি 228টা এই মরুভূমির মধ্যে একটু জল ছিটিয়ে দিয়ে আবার তুমি মেলা। স্বচ্ছতা দাবি করছে, আগে জবাব দিক কি করে গ্রুপ ডি পোস্টে পশ্চিমবঙ্গ, আসামের ছেলে মেয়েরা চাকরি পায়? কি করে পিআরটিসি যাদের থাকে না পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা, এদের তো পিআরটিসি নেই স্বাভাবিকভাবেই। তার মানেটা কি? এটা জাল পিআরটিসি। এবং কদিন আগে এই সামাজিক মাধ্যমে পত্রিকাতে বেরিয়েছে, কমলপুরে শাসক দলেরই নগর পঞ্চায়েতের সদস্যরা কদিন আগেও বিজেপি পতাকা নিয়ে হেঁটেছে। সে
ভদ্রমহিলা কবে ইন্টারভিউ দিয়েছেন কেউ জানে না। তাকে জিজ্ঞেস করছেন যুবক যুবতীরা, তিনি কারা দপ্তর না কোন দপ্তরে যান, পোশাক পরে, খাকি পোশাক পরে ডিউটি করছেন। বলছেন, দিদি আপনি তো সেদিনও আপনি এই কি বল নগর পঞ্চায়েতের সদস্য না পঞ্চায়েতে জানি, আপনি কবে ইন্টারভিউ দিয়েছেন বলতে পারছেন না, কবে ট্রেনিং দিয়েছেন বলতে পারছেন, ট্রেনিং দিচ্ছেন তো এর জবাব দিক। কাজেই যারা নিয়ম নীতি রিক্রুটমেন্ট রুলস এগুলাকে জলাঞ্জলি দিয়ে দিন দুপুরে সমস্ত জালিয়াতি করছে, এরা আঙুল তুলছেন যে বিগত সরকারের সময়ের পার্টির বেশি অফার বিলি করা হতো। কোথায় একটা এরকম উদাহরণ দিক, একটা ঘটনা বলুন। এভাবে করে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। মিথ্যা দিয়ে ত্রিপুরাজ্যের বেকার যুবকরা আজকে ফুসছে, অর্ধলক্ষাধিক শূন্য পদ ফেলে রেখে আজকে সুশাসনের যারা বড়াই করছেন, আর এভাবে ছিটে ফোটা চাকরি দিয়ে মেলার নামে সেখানে সমস্ত এই অসত্য তথ্য দিয়ে বহাবা করাচ্ছেন, এগুলো দিয়ে যে বৈতরণী পার হওয়া যাবে না। কাজেই তাদের এই বক্তব্যের জবাব আমি এটুকুই বলব। কিছু চ্যানেলে শুধু আজকে কেন, কদিন আগে এরকম একটা অফার বিলি করা হয়েছে, সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ, কোথাও কোথাও তাদের কোনো কোনো বিধায়ক, তারা এই জাতীয় দাবি করছেন, বলছেন যে এই সময়ে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত 7 বছরে খুবই স্বচ্ছ প্রক্রিয়াতে চাকরির এই বন্টন হচ্ছে, যোগ্যরা চাকরি পাচ্ছেন, আর তাদের সরকার আসার আগে নাকি পার্টি বেস থেকে এই চাকরি অফার বিলি করা হতো। এমনকি মন্ত্রীদের বাড়িতে, এমএলএদের বাড়িতে, সেখান থেকেও বেকারদের ডেকে হাত অফার তুলে দেওয়া হতো। আমি খুব বিনয়ের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, যদি চাকরি প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ, সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে হয়ে থাকে, সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না। অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বিলি করেছেন। চাকরি নিরপেক্ষ, সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে হয়ে থাকে, সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না। এবং এরকম ভাবে চাকরির অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে হয়, সেখানে মন্ত্রী বিধায়কের উপস্থিতি মঞ্চ চালু করা, তার অর্থটা কি? অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করা, দেখো আমরা তোমাদের চাকরি দিচ্ছি। তো চাকরি যদি একটা সিস্টেমের ব্যবস্থার মধ্যে দিয়ে হয়ে থাকে, এরকম অনুষ্ঠান হতে কোনো আপত্তি নেই। সেই অফার লেটার বিলি করুক সে দপ্তরের সেক্রেটারি বা দপ্তরের যিনি অধিকর্তা, তিনি কেন সেখানে মন্ত্রী আসবেন, কেন সেখানে বিধায়ক আসবেন? এখানেই তো দাল মে কুছ কালা হ্যায়। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রী হতে পারে। বামফ্রন্ট সরকারের 25 বছরে কেউ বলতে পারেনি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোন মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোন অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বিলি করেছেন। চাকরি ইন্টারভিউ হয়েছে,
সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়াতে এবং তা প্রক্রিয়া সম্পন্ন করে সেই অফার ডাক যুগে যারা চাকরি পেয়েছেন অর্থাৎ অফার যারা পেয়েছেন তাদের বাড়িতে গেছে, তারা জয়েন করেছে। মাঝখানে কোন জনপ্রতিনিধি এবং কোন রাজনৈতিক দলের কোন নেতৃত্বের কোন ভূমিকা সেখানে রাখার কোন সুযোগ নেই। কেউ সেখান থেকে কোন ধরনের ফায়দা, কোন ধরনের যে এই কি বলে বোনাস পাওয়ার কোন স্কোপ সেখানে নেই। কিন্তু আজকে কি হচ্ছে, এই ট্রান্সপারেন্সির নামে ওই পশ্চিমবাংলার নদিয়া জেলা কোন একটা জেলা থেকে একসাথে এর আগে যে জেআরবিটি চাকরি হয়েছে, আসামের ডুবরি জেলা এবং পশ্চিমবঙ্গের আরো কোন কোন পকেট থেকে সেখানকার আরএসএস বিজেপি নেতাদের সুপারিশে এখানে জয়েন করেছেন। কোন পোস্টে? হ্যাঁ, প্রফেসর, ডাক্তার, জুডিশিয়ারি অফিসার, টিসিএস, টিপিএস, এই জায়গায় যে উৎকর্ষতা অর্থাৎ কোয়ালিটির জন্য বাইরের ছেলে মেয়েদেরও অংশগ্রহণ করার সুযোগ থাকে। ইউনিভার্সিটিতে পড়াবেন, কলেজে পড়াবেন, স্বাভাবিক সেই জায়গায় যদি মেধাবী শিক্ষক শিক্ষিকা আসেন, এটা আমাদের শিক্ষার ক্ষেত্রে তার যে মানে গুণমান বাড়াবে। এখনো সেগুলো হয়, তখনও হতো। এটা কোন চাকরি? শুনলেন মাননীয় জিতেন্দ্র চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য, বিস্ফোরক ভয়াবহ তথ্য তিনি দাঁড় করিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপি আরএসএস এর বিরুদ্ধে যে তথ্য তিনি দিয়েছেন, যে বিস্ফোরক বক্তব্য তিনি দিয়েছেন জেআরবিটি চাকরি নিয়ে, মাল্টিটাস্কিং স্টাফ, গ্রুপ ডি সমস্ত অর্থাৎ গ্রুপ সি সমস্ত চাকরি নিয়ে, এবং কারা দপ্তরে নাকি বিজেপির কোন নেত্রী তিনি চাকরি পেয়ে গেছেন কোনো উইদাউট ইন্টারভিউ ছাড়া, এবং পশ্চিমবঙ্গ থেকে 9 পাস 10 পাস করে বিজেপি আরএসএসের দ্বারা চাকরি পেয়েছেন নেতাদের দ্বারা, অর্থাৎ ত্রিপুরা ছেলেমেয়েরা পিএইচডি এমএসসি করা চাকরি পাচ্ছে গ্রুপ ডিতে। এই যে বিস্ফোরক তথ্যগুলো এবং দুর্নীতির উদাহরণ তিনি টেনেছেন, কি বলবেন আপনারা? সত্যতা মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী যাচাই করেছেন কিনা আমরা জানি না, আমরাও যাচাই করিনি। এই উত্তর দেওয়ার দায়িত্ব সরকারের, এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন স্বচ্ছতার মাধ্যমে চাকরি হচ্ছে। এখন বাকিটা রাজ্য সরকারের এখতিয়ারে, আমরা জানি না। আমরা দেখছি, শুনছি, যারা চাকরি পেয়েছেন তারা বলছেন স্বচ্ছতা, রাজ্য সরকার বলছেন স্বচ্ছতা, এবং স্বচ্ছতার মধ্য দিয়ে চাকরি হচ্ছে। কিন্তু জিতেন্দ্র চৌধুরী বলছেন স্বচ্ছতার কোনো কিছুই নেই, শুধু হচ্ছে দুর্নীতি, দুর্নীতির মাধ্যমে হচ্ছে চাকরি। এই যে বিষয়গুলো বিস্ফোরক তথ্য দাঁড় করিয়ে দিলেন, তাতে আপনাদের কি মনে হয়? আপনারা কি মনে করছেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছেন তাতেই কি স্বচ্ছতা, নাকি জিতেন্দ্র চৌধুরী যে দুর্নীতির কথা বলছেন সেটাই ঠিক? কোনটাকে আপনারা প্রেফার করছেন? এবং যারা চাকরি পেয়েছেন তারা কি বলবেন? যারা চাকরি পাননি তারা কি বলবেন? যারা আগামী দিনের বেকারত্ব তারা কি বলবেন? সবার জন্যই তিনি কথা বলেছেন, এই বিস্ফোরক তথ্য দাঁড় করিয়েছেন। কি মনে হয় আপনাদের? আপনারা কোনটাকে ঠিক মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।